সাইমুম সিরিজ ৫৮ রত্নদ্বীপ পর্ব ৭ গভীর রাত। আহমদ মুসার গাড়ি ছুটছিল রত্নদ্বীপের ১ নম্বর সার্কেলের রোড ধরে দক্ষিণ দিকে। ইপিজি ঘাঁটিতে থাকতেই আহমদ আইভান ম্যাথিউর মোবাইলে একটা মেসেজ দেখতে পেয়েছিল। তাতে লেখা ছিল, আজ রাত ১২টায় যারা জুনুব পাহাড়ের ওদি আমনে জরুরি বৈঠক, অংশগ্রহণ অপরিহার্য। এখানে চিফ বস স্বয়ং অগাস্টিন ইমানুয়েল আসবেন। এই মেসেজটা পেয়েছিল আইভান সন্ধ্যা ৬টায়। মেসেজটা পড়ার পর আইভান তার অংশগ্রহণ কনফার্ম করে মেসেজও পাঠিয়েছিল। আহমদ মুসার হাতে আইভান সহ তার সাথী অ্যান্থনি হুগো মারা যায় রাত ৮টার দিকে। এর মধ্যে কোনো টেলিফোন বা মেসেজ কোনো পক্ষ থেকেই আসেনি, সুতরাং মিটিংটা কনফার্ম হয়েই আছে। এমন গুরুত্বপূর্ণ মিটিংয়ে হানা দেওয়ার সুযোগ ছাড়তে আহমদ মুসার মন চায়নি। বিশেষ করে মিড ব্ল্যাক সিন্ডিকেটের চিফ অগাস্টিনের অংশগ্রহণ তার কাছে বড় আকর্ষণ বলে মনে হয়েছে। আহমদ মুসা ৯:৩০ ইপিজি ঘাঁটি থেকে হেলিকপ্টারে ফিরে আসে রাজধানী কাবাবা ক্যাসলে। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী ও সিকিউরিটি বাহিনীর প্রধান কর্নেল জেনারেল তাদের রিসিভ করেছিলেন। হেলিকপ্টার থেকে নেমেই আহমদ মুসা স্বরাষ্ট্রমন্ত্রীকে তার জুনুব পাহাড়ে অভিযানের কথা বলেছিল। এত বড় অভিযান শেষে ফিরে এসে আবার রাতে অভিযান? তার রেস্টের প্রয়োজনের কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে রাজি হয়নি। আহমদ মুসা তার সিদ্ধান্তে অটল থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজি হয়ে যায়। তবে বলে, সকাল ৯টায় প্রেসিডেন্ট মিটিং ডেকেছেন তার অফিসে, সেখানে আপনিই প্রধান ব্যক্তি। সে মিটিং যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন দয়া করে। আহমদ মুসা বলেছিল, ইনশাআল্লাহ আমি মিটিংয়ে ঠিক সময় পৌঁছব। জুনুব পাহাড়ের লোকেশন আহমদ মুসা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জেনে নিয়ে আবার জিজ্ঞাসা করেছিল, জুনুব পাহাড়ে অদিয়ামন নামে কোনো উপত্যকা আছে? স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরে জানায়, হ্যাঁ, এই নামে একটা উপত্যকা আছে, তবে ভুতুরে উপত্যকা, তাই পরিত্যক্ত। মানুষ সেখানে যায় না। উপত্যকাটা বাথটাবের মতো, উভয় দিকে ঢালু ঘোরানো পাহাড়, চারদিকে মাঝখানে উঁচু ও এবড়োথেবড়ো তলা বিশিষ্ট একটা উপত্যকা। উপত্যকাটা একদম পাথুরে, কোনো প্রকার ফসলের উপযুক্ত নয়। বৃষ্টির পানিও ভেতরে জমে না। কোথাও দিয়ে কিভাবে যেন মাটির নিচে পানি চলে যায়। পাথুরে তলাটায় মাটি, ধুলোবালিও জমতে দেয় না। উপত্যকার দেয়াল ঘোরানো পাহাড় কিন্তু সবুজ, তবে গাছ সেখানে বেশি দিন টিকে না। এই পাহাড়ে একসময় জলদস্যুদের আস্তানা ছিল, এখনও তার ধ্বংসাবশেষ আছে। ভাঙা বাড়িঘরগুলো ভূতপ্রেতে ঠাসা। অনেক কাহিনী প্রচলিত আছে এ নিয়ে। এসব কারণেও আর্থিক কোনো গুরুত্ব নেই বলে উপত্যকাটা পরিত্যক্ত। উপত্যকাটার বিবরণ শুনে চমৎকৃত হয়েছিল আহমদ মুসা। ভেবেছিল এই সব জায়গাই তো মিড ব্ল্যাক সিন্ডিকেটের শয়তানদের আকর্ষণীয় আশ্রয়। ওদি আমন উপত্যকার লোকেশনও জেনে নিয়েছিল আহমদ মুসা। সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ মুসাকে অনুরোধ করেছিল যেন সে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে বের হয়। আহমদ মুসার গাড়িটা একটা হাইল্যান্ডার জিপ, কালো রঙের, পাহাড়ি পথে চলার জন্য উপযুক্ত গাড়ি। বুলেট প্রুফ নয় গাড়িটা। বুলেটে ছিদ্র হলেও বুলেট প্রুফ গাড়ির মতো এটা নিরাপদ। তাই গুলি বৃষ্টির মুখে পড়লেও ভেতরের আরোহীরা অনেকটা সময় ধরে নিরাপদে থাকতে পারে। প্রেসিডেন্টের গাড়িগুলোর একটা এটা। স্বয়ং প্রেসিডেন্ট আহমদ মুসাকে এ গাড়িটা তার ব্যবহারের জন্য দিয়েছে। একদম ফাঁকা রাস্তা। প্রথম দিকে গাড়ি ফুল স্পিডে এলেও গাড়ির স্পিড কমিয়ে দিয়েছে আহমদ মুসা। আহমদ মুসার গাড়ির সব আলোই নিভানো। চারদিক দেখে শুনে এগিয়ে চলছে সে। তার ঘড়িতে সবে রাত ১১টা বাজে। ১ নম্বর সার্কুলার রোডের যেখান থেকে একটা রাস্তা যারা জুনুব পাহাড়ের দিকে গেছে, সেখানে গিয়ে একটা ঝোপের আড়ালে গাড়ি দাঁড় করালো আহমদ মুসা। সে দেখতে চায় কোনো গাড়ি পাহাড়টির দিকে যায় কিনা। আহমদ মুসা সেখানে আধা ঘন্টা অপেক্ষা করল। এই সময়ের মধ্যে মাত্র একটা গাড়ি পাহাড়ের দিকে গেছে, এবং তা ১১টা বাজার কিছুক্ষণ পূর্বেই। মিটিংয়ে তো আরও গাড়ি যাবার কথা, ভাবল আহমদ মুসা। আবার ভাবল, পাহাড়ে যাবার আরও পথ নিশ্চয় আছে।
আর মিটিংয়ে অংশগ্রহণকারীরা একদিক থেকে অবশ্যই আসবে না। বিভিন্ন দিকের লোকরা বিভিন্ন পথেই আসবে। বিশেষ করে অপ্রচলিত গোপন পথ তারা ব্যবহার করতে পারে। 11:30 বাজার পর আহমদ মুসা ঝোপ থেকে বেরিয়ে যারা জুনুব পাহাড়ের পথ ধরে চলতে লাগল। ওদি আমন উপত্যকাটি যারা জুনুব পাহাড়ের 1000 ফিট উপরে। গাড়ির উচ্চতা ইন্ডিকেটরে দেখল প্রায় 700 ফিট উপরে উঠেছে গাড়ি। সামনের রাস্তাটা বাম দিকে ইউটার্ন নিয়েছে। মাঝখানের পাহাড়ি অংশটা বেশ উঁচু এবং জঙ্গলে পূর্ণ। আহমদ মুসার গাড়ি ইউটার্ন নিল। টার্ন নিয়েই সামনের আর একটা বাঁকে দেখতে পেল 3-4 জন অস্ত্রধারী। ওদিক থেকে আসা একটা গাড়ি আটকে ফেলল এবং জোর করে গাড়িতে উঠল। একটি মেয়ের বাঁচাও বাঁচাও আর্তচিৎকার শুনতে পেল আহমদ মুসা। গাড়িটা টার্ন নিয়ে যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে চলল। আহমদ মুসা তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। ঝড়ের গতি পেল হাইল্যান্ডার জিপটা। পাহাড়ি রাস্তায় উঠেই আহমদ মুসা গাড়ির আলো জ্বেলে দিয়েছিল। পাহাড়ি রাস্তায় ডিস্ট্যান্ট ফ্ল্যাশ জ্বেলে গাড়ি চালাতে হয়। এই আলোতেই সামনের গাড়িটা হাইজ্যাক হওয়ার দৃশ্যটা দেখতে পেয়েছিল। পাহাড়ি রাস্তায় কোথাও একবার লুকালে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তাই যতটা দ্রুত সম্ভব ওদের কাছে পৌঁছতে চাইল আহমদ মুসা। সামনের গাড়িটা ফুল স্পিডে চালিয়েও কোনো ফল পেল না। দুই গাড়ির মধ্যে ব্যবধান ক্রমেই কমতে লাগল। আহমদ মুসার গাড়ির হেডলাইটের পুরো আওতায় এসে গেল গাড়িটা। গাড়ির ড্যাশবোর্ড থেকে মেশিন রিভলভারটা তুলে নিল আহমদ মুসা। বোতাম টিপে গাড়ির জানালা খুলে ফেলল। জানালা দিয়ে রিভলভার সমেত ডান হাত বের করে কিছুটা নিচের দিকে নামিয়ে সামনের গাড়ির পেছনের 2 টায়ার সামনে রেখে ট্রিগার টিপে ধরল। গুলির একটা ঝাঁক ছুটে গেল টায়ার লক্ষ্যে। গাড়ির পেছনের অংশসহ পেছনের 2 টায়ারই ঝাঁঝরা হয়ে গেল। রাস্তার পাশে পাহাড়ের রায় ধাক্কা খেয়ে থেমে গেল গাড়ি। গাড়ি থেকে 4 জন নামল এবং টেনে নামালো একজন মেয়েকে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলে চিৎকার করছিল মেয়েটি। গাড়িটার কাছাকাছি পৌঁছে গেছে আহমদ মুসার গাড়ি। আহমদ মুসা মেশিন রিভলভার রেখে তার 6 ঘরা রিভলভার হাতে নিল। ওরা 4 জন ধরে মেয়েটিকে গাড়ির সামনে নিয়ে গেছে। তাদের একটু সামনেই জঙ্গলে ঢাকা একটা গলিপথের মতো করিডোর। ওই করিডোরে ঢোকাই ওদের লক্ষ্য। ওরা 4 জন মেয়েটাকে সামলে নিয়ে জঙ্গলে আশ্রয় নেবার চেষ্টাতেই ব্যস্ত ছিল। কিন্তু আহমদ মুসার গাড়ি যখন তাদের গাড়ি কাছাকাছি গিয়ে পৌঁছল, তখন ওদের 2 জন আহমদ মুসাকে আটকাবার জন্য ঘুরে দাঁড়িয়ে গুলি বর্ষণ শুরু করল। আহমদ মুসা গাড়ি ওদের গাড়ির পাশে দাঁড় করিয়েই গাড়ি থেকে গড়িয়ে নেমে গড়িয়েই ছুটল সামনে। আড়াল নিল গিয়ে ওদেরই গাড়ির এবং সঙ্গে সঙ্গেই দ্রুত এগিয়ে গাড়ির মাথা বরাবর পৌঁছল। ওরাও টের পেয়েছিল আহমদ মুসা তাদের গাড়ির আড়ালে আশ্রয় নিয়েছে। আহমদ মুসাও এটা জানে এবং এটাও ধরে নিল ওদের কেউ এবার আহমদ মুসাকে পেছন দিক থেকে আক্রমণ করবে। আহমদ মুসার সামনে এগোনো বন্ধ করতে এর কোনো বিকল্প ছিল না তাদের কাছে। আহমদ মুসা এজন্যই আগে দ্রুত সামনের দিকের লোকদের সরিয়ে মেয়েটিকে মুক্ত ও নিরাপদ করতে চাইল। আহমদ মুসা গাড়ির মাথা বরাবর পৌঁছেই সামনেটা একটু দেখে নিল। 2 জন লোক মেয়েটির 2 হাত ধরে তাকে হেঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আহমদ মুসা চোখের পলকে গড়িয়ে গাড়ির সামনে গিয়ে গুলি ছুড়ল। যারা চিৎকাররত মেয়েটিকে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল তাদেরকে লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য। দুজনেই মুখ থুবড়ে পড়ে গেল। গুলি করেই আহমদ মুসা ঘুরে বসল। যারা গাড়ির পেছনে গেছে আক্রমণ করার জন্যে তাদের পক্ষ থেকে তখনও কোনো গুলি এলো না। ওরা তাহলে এখন কোথায়? কিছুটা অনিশ্চয়তায় পড়ল আহমদ মুসা। ভাবল কিছুটা ঝুঁকি না নিয়ে অনিশ্চিত বসে থাকলে ওদের আক্রমণের শিকার হতে হবে। আহমদ মুসা রিভলভারের ট্রিগারে তর্জনী রেখে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। দেখতে পেল ওরা গাড়ির দক্ষিণ পাশ ঘেঁষে গুড়ি মেরে এগিয়ে আসছে গাড়ির সামনের দিকে। ওরাও আহমদ মুসাকে দেখে ফেলেছে। বিমূঢ় অবস্থার প্রথম ধাক্কাটা তাদের চোখে মুখে। তাদের রিভলভারের টার্গেট তাদের সমান্তরালে। কিন্তু পরমুহূর্তেই তাদের 2 জনের হাত নড়ে উঠল। তারপরই বিদ্যুৎ বেগে উপরে উঠতে লাগল তাদের রিভলভার। আহমদ মুসা সঙ্গে সঙ্গেই গুলি করতে পারত, কিন্তু তা করেনি।
ওরা আক্রমণে আসে না, আত্মসমর্পণ করে তা দেখতে চেয়েছিল। ওদের লোকদের হাতে নাতে ধরার সুযোগ সে হাতছাড়া করতে চায় না। কিন্তু ওরা আক্রমণে এলো। আহমদ মুসার তর্জনী চেপে বসল ট্রিগারে। পরপর 2টি গুলি করল। যে হাত তাদের উপরে উঠছিল তা নিচে পড়ে গেল। তাদের দুজনের দেহ শুয়ে পড়ল মাটিতে। আহমদ মুসা ফিরে দাঁড়িয়ে তাকাল মেয়েটার দিকে। মেয়েটা উঠে বসেছে। হাঁটুতে মুখ গুজে সে কাঁদছে। ভয়ে কুঁকড়ে গেছে তার দেহ। আহমদ মুসা এগোল মেয়েটার দিকে। মেয়েটার কাছাকাছি হতেই মুখ তুলল মেয়েটা। ছুটে এসে আহমদ মুসার পায়ের কাছে বসে চিৎকার করে কেঁদে উঠল। স্যার, দ্বিতীয়বার জীবন দিলেন আমাকে। আমাকে চূড়ান্ত অপমান থেকে বাঁচালেন। আগেই মেয়েটাকে আহমদ মুসার চেনা মনে হয়েছে, কিন্তু আলুথালু চেহারা দেখে ভালো করে চিনতে পারেনি তাকে। মেয়েটার গলা শুনে মনে হল মেয়েটা জাহরা, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে ডেসপিনার সাথে, যাকে সে উদ্ধার করেছিল কিডন্যাপারদের হাত থেকে। পরে দেখাও হয়েছিল হাসপাতালে। ভীষণ অবাক হল আহমদ মুসা। এই রাতে এখানে একা জাহরা কি করছে? কেন এসেছে এদিকে? এই গাড়িটা জাহরার। কিডন্যাপ হওয়ার সময় এটা সে দেখেছিল। মনে পড়ল এই গাড়িটাকেই রাত 11টার দিকে যারা জুনুব পাহাড়ের দিকে উঠে আসতে দেখেছে সে। ভীষণ রাগ হল আহমদ মুসার। সেবার না হয় কিডন্যাপ হয়েছিল, কিন্তু এবার এভাবে পাগলের মতো এসে বিপদে পড়তে গেল কেন? একটা প্রবল সন্দেহ তার মনে উকি দিল। কিন্তু শীঘ্রই মন শান্ত হল আহমদ মুসার। জাহরার মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। জাহরার চেহারায় শান্ত কোমল একটা দ্যুতি আছে, অসাধারণ একটা আভিজাত্য আছে, মায়া আছে। এই মেয়ে কোনো খারাপ বা শত্রুপক্ষের হওয়ার মতো সন্দেহের তালিকায় পড়তে পারে না। জাহরা, এই সময় এমন জায়গায় তুমি কোত্থেকে, কিভাবে? আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না, বলল আহমদ মুসা শান্ত কণ্ঠে। আমি আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি স্যার। আমার মহান দাদি আম্মার পুণ্য দোয়ার বরকতে জঘন্য এক মৃত্যু থেকে আমি বাঁচলাম। আমার উচিত ছিল আগেই সবকিছু আপনাকে বলা। আমি ভুল করেছি স্যার। সব আপনাকে বলবো। কি বলবে? বলল আহমদ মুসা। অনেক কথা স্যার। সে এক ইতিহাস, জাহারা বলল। পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতেই কথা বলছিল জাহারা। উঠো জাহরা, তুমি আমার গাড়িতে যাও। আমি লাশগুলো একটু দেখে আসছি, বলে আহমদ মুসা এগোলো মেয়েটার দুপাশে যে 2টি লাশ পড়েছিল সেদিকে। একে একে আহমদ মুসা 4টি লাশের পকেট সার্চ করল। তাদের প্রত্যেকেরই 2 বাহুর উল্কি পরীক্ষা করল। তার সন্দেহ সঠিক প্রমাণিত হল। 4 জনই মিড ব্ল্যাক সিন্ডিকেটের সদস্য। একজনের পকেট থেকে একটা চিরকুট পেল। একবার তাকিয়েই তা পকেটে রেখে দিল। আহমদ মুসা গাড়িতে ফিরে এলো। গাড়িতে না উঠেই বলল, জাহরা, তোমার গাড়ি রেখে যেতে হবে। তোমার গাড়ি পেছনের 2 টায়ার শেষ হয়ে গেছে। গাড়িতে কি তোমার কিছু আছে? সরি স্যার, আমার হাত ব্যাগটা আছে, নিয়ে আসছি স্যার, বলে গাড়ি থেকে নামল জাহরা। তুমি মাঝের সিটে এসে বসো, আমি ব্যাগটা নিয়ে আসছি, বলল আহমদ মুসা। জাহরা ড্রাইভিং সিটের পাশের সিটে বসেছিল। এগোলো আহমদ মুসা জাহরার গাড়ির দিকে। গাড়ির ভেতরে আলো জ্বলছে। জাহরার হাত ব্যাগ কিডন্যাপাররা খুলে ফেলেছিল। জাহরার ব্যাগসহ ব্যাগের জিনিসপত্র মাঝের সিটের উপর পড়ে আছে। জিনিসপত্র ব্যাগে তুলতে গিয়ে একটা গ্রুপ ফটো পেল আহমদ মুসা। অভ্যাসবশতই চোখ গেল গ্রুপ ফটোর উপর। কোড দেখে বুঝল সদ্য মরক্কো থেকে ইমেলে এসেছে ফটোটা। একজন বৃদ্ধা, 2 জন বয়স্ক নারী পুরুষ এবং একজন তরুণী, এই নিয়ে গ্রুপ ফটোটা। তার নিচে আরবিতে ক্যাপশন লেখা রয়েছে। ক্যাপশনের উপরও চোখ গেল আহমদ মুসার। অবাক হল তরুণীর নাম দেখে, শাহজাদি জাইনেব জাহারা। সন্দেহ রইল না, তরুণীটি জাহারা। মনে হল আহমদ মুসা। আদর করে ছেলেমেয়েদের অনেকে ডাকে প্রিন্স, প্রিন্সেস বলে। অবশ্য জাহারার চেহারা মনে একটা প্রশ্ন জাগায়। আবার ভাবল, চেহারার জন্যই তাকে শাহজাদি লিখে থাকতে পারে। ফিরে এলো আহমদ মুসা। ড্রাইভিং সিটে উঠে বসে হাত ব্যাগটা পেছনে এগিয়ে দিল জাহারার দিকে। হাতঘড়ির দিকে তাকালো আহমদ মুসা। রাত তখন 12টা বেজে কয়েক মিনিট। জাহরা, আমি ওদি আমন উপত্যকায় একটা কাজে এসেছি। আরও একটু উপরে উঠতে হবে। ওদি আমন উপত্যকায় গাড়ি যাবে না।
একটা নিরাপদ জায়গায় গাড়ি রেখে আমি সেখানে যাব। তুমি থাকতে পারবে তো গাড়িতে? পারব স্যার, কিন্তু আমি আপনার সাথে যেতে চাই। আমি জানি আপনি নিশ্চয়ই কোনো মিশনে যাচ্ছেন, অন্তত আমি আপনার পেছনটা তো পাহারা দিতে পারব, বলল জাহরা। না জাহরা, যেতে পারবে না তুমি। এ মিশনে শুধু একজনই যাবে। এ মিশন লড়াইয়ের নয়, শুধুই জানার। ওদের এখানে একটা মিটিং হওয়ার কথা আছে রাত 12টায়, আহমদ মুসা বলল। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন সেটাই হবে, বলল জাহরা। ধন্যবাদ, আহমদ মুসা বলল। গাড়ি উপর দিকে চলা শুরু করেছে। হঠাৎ আহমদ মুসার মনে পড়ল, যখন সে যারা জুনুব পাহাড়ে উঠে আসছিল তখন আইভান ম্যাথিউয়ের মোবাইলে একটা মেসেজ আসার সংকেত পেয়েছিল। মনে করেছিল কোনো এক স্থানে গাড়ি থামিয়ে মেসেজটা দেখে নেবে, কিন্তু সেটা আর হয়নি। তাড়াতাড়ি আহমদ মুসা গাড়িটা একপাশে দাঁড় করিয়ে আইভান ম্যাথিউয়ের মোবাইলটা বের করল। দেখল মেসেজে বলা হয়েছে ইপিজি ঘাঁটিতে বড় কিছু ঘটেছে। কি ঘটেছে জানতে না পারায় যারা জুনুবের প্রোগ্রামটা বাতিল করা হয়েছে, মেসেজ অব্যাহত থাকবে। আহমদ মুসা অবাক হল ইপিজি ঘাঁটির অবস্থা জানার পর আইভানের সাথে যোগাযোগ হওয়ার আগেই তার মোবাইলে গুরুত্বপূর্ণ ও গোপন মেসেজ পাঠানো হলো কেন। সঙ্গে সঙ্গেই আহমদ মুসার মনে হল মেসেজগুলো পাঠানো হয় কম্পিউটারে সেট করা অ্যাড্রেসগুলোতে। নিশ্চয় এই প্রসেসেই মেসেজটা আইভানের মোবাইলে এসেছে। বিষয়টা ওদের নজরে না আসা পর্যন্ত মেসেজ আসতেই থাকবে। খুশি হল আহমদ মুসা। আহমদ মুসা গাড়ি ঘুরিয়ে নিল, ফিরে চলল। স্যার, আপনার যাওয়ার কথা উপরের দিকে কিন্তু, বলল জাহরা। আজ ওদের একটা ঘাঁটির পতন হয়, মিটিং ওরা বাতিল করেছে, আহমদ মুসা বলল। ওবাদিয়ার ঘাঁটি স্যার, যেখানে আপনি অভিযানে গিয়েছিলেন? হ্যাঁ, তুমি জানলে কি করে? আহমদ মুসা বলল। ডেসপিনার কাছে আমি সব শুনেছি। হ্যাঁ, ওদের ওবাদিয়ার ইপিজি ঘাঁটি আর নেই, আহমদ মুসা বলল। ঝড়ের বেগে চলছে গাড়ি, আহমদ মুসার দৃষ্টি সামনে। স্যার, আমার কথা বলতে চাই, বলল জাহরা। না, এখন নয়, আহমদ মুসা বলল। না স্যার, এখনই বলতে চাই, কালকের জন্য আর অপেক্ষা করতে চাই না, বলল জাহরা। এখন তুমি কিছুটা অস্বাভাবিক অবস্থায় আছো, কিছুটা আবেগপ্রবণ হয়ে আছো। রাতে চিন্তা করে রেখো, কাল বলবে। কাল 9টায় আমার একটা মিটিং আছে, মিটিংয়ের পর তোমার ওখানে যাব। ডেসপিনাকেও ডেকে নিও, আহমদ মুসা বলল। স্যার, মাফ করবেন, আমার কথা শুধু আপনার সাথেই শেয়ার করতে চাই। এ কথাগুলোর সাথে শুধু আমার পরিবার নয়, একটি ইতিহাসের গোপন ও প্রকাশ্য অনেক বিষয় জড়িত। জাহরার কথা শুনে আহমদ মুসার চোখে শাহজাদি জাইনেব জাহরার নামটা ভেসে উঠল। কথাটা বলতে গিয়েও চেপে গেল আহমদ মুসা। শুধু বলল, তোমার কাহিনীর সাথে রত্নদ্বীপের কি কোনো সম্পর্ক আছে? স্যার, রত্নদ্বীপের সাথে সম্পর্ক আছে বলেই আমি কাহিনীটি আপনাকে বলতে চাই। ঠিক আছে, কালকে পর্যন্ত অপেক্ষা করো, আহমদ মুসা বলল। আহমদ মুসা মনোযোগ দিল সামনের দিকে। পাহাড়ি রাস্তা এখানে বেশ আঁকাবাঁকা, একটু অমনোযোগী হলে বিপদ ঘটার আশঙ্কা আছে। জাহরাও আত্মস্থ, কোনো কথা বলছে না সে। চলছে গাড়ি রাতের অন্ধকার কেটে তীর বেগে। প্রেসিডেন্টই প্রথম কথা শুরু করল, বলল, আমি আমাদের মহান ভাই আহমদ মুসাকে স্বাগত জানাচ্ছি। গতকাল ছিল রত্নদ্বীপের এ পর্যন্তকার ইতিহাসের এক বিপজ্জনক দিন। অদৃশ্য শত্রুর 3টি বড় আক্রমণ তাকে প্রতিহত করতে হয়েছে। ওবাদিয়া আউটপোস্টের বাইরে পাহারায় থাকা 8 জন নিরাপত্তা সৈনিক অতর্কিত আক্রমণে মারা গেছে। এই আউটপোস্ট সহ শত্রুপক্ষের লোক মারা গেছে মোট 66 জন। ওবাদিয়া পাহাড়ের দুর্গম অঞ্চলে পরিবেশ উন্নয়ন সংস্থা ইপিজির ছদ্মবেশে মিড ব্ল্যাক সিন্ডিকেট কাজ করছিল। তাদের সে ঘাঁটিও আমাদের দখলে এসেছে। এসবই ঘটেছে জনাব আহমদ মুসার হাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে রত্নদ্বীপের সেভিয়ার হিসেবে পাঠিয়েছেন। একটা বড় সুখবর হল, আমাদের অদৃশ্য শত্রু সম্পর্কে আমরা এখনও অন্ধকারে আছি। ইপিজি ঘাঁটি থেকে আজ কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, যাতে ওদের পরিকল্পনা, উদ্দেশ্য সম্পর্কে জানা গেছে। সেই বিষয় নিয়েই আজ আমাদের আলোচনা। ভাই আহমদ মুসাই এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট উদ্ধার করেছেন এবং তিনি বিষয়টা ভালোভাবে বুঝেছেনও। আমি তাকে অনুরোধ করছি তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করুন। কথা শেষ করে তাকালো প্রেসিডেন্ট আহমদ মুসার দিকে, বলল, প্লিজ, প্রিয় ভাই আহমদ মুসা। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। মহামান্য প্রেসিডেন্ট যে ডকুমেন্ট উদ্ধারের কথা বলেছেন সেটা একটা ফাইল। ফাইলের মধ্যে অনেক ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টগুলোতে তাদের অতি সাম্প্রতিক একটা পরিকল্পনা পাওয়া গেছে। বাকি ডকুমেন্টগুলো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। মিড ব্ল্যাক সিন্ডিকেট রত্নদ্বীপে 2টি লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রথমটি হল রত্নদ্বীপের মুসলিম, খ্রিস্টান ও ইহুদি এই 3 সম্প্রদায়ের লোকদের মধ্যে অবিশ্বাস ও আস্থাহীনতা সৃষ্টি করে
তাদেরকে সংঘাত ও হানাহানির মধ্যে ঠেলে দেয়া। এভাবে দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে সরকারের পতন ঘটানো এবং বর্তমান সাংবিধানিক ব্যবস্থা ধ্বংস করা। তাদের দ্বিতীয় লক্ষ্য হল, আহমদ মুসার কথার মাঝখানেই কথা বলল অর্থমন্ত্রী ও প্রবীণ ইহুদি নেতা বেন নাহান আর্মিনো। বলল, সরি, কথা না বলে পারছি না, আমার বুক কাঁপছে, এত ভয়াবহ ষড়যন্ত্র। কিন্তু জনাব, রত্নদ্বীপের এত বড় সর্বনাশ করে ওদের লাভ কি? জনাব, সেটাও বলবো। আগে ওদের দ্বিতীয় লক্ষ্যের কথা বলে নেই। সরি, বলুন স্যার, বলল বেন নাহান আর্মিনো। যে কথা বলছিলাম, ওদের দ্বিতীয় লক্ষ্য হল রত্নদ্বীপে লুকানো আছে স্বর্ণ ও স্বর্ণমুদ্রার অনেকগুলো ভাণ্ডার, সেই ভাণ্ডার তারা লুট করতে চায়। কথা বলার ফাঁকে আহমদ মুসা মুহূর্তের জন্য একটু থেমেছিল। সেই সুযোগে পররাষ্ট্রমন্ত্রী ওমর আবদুল্লাহ ঘানুশি বলে উঠল, অঢেল এই স্বর্ণভাণ্ডার রত্নদ্বীপে এলো কোত্থেকে? আমরা যার বিন্দু বিসর্গ কিছুই জানি না, কিন্তু ওরা জানল কি করে? তার বিবরণও ওদের ডকুমেন্টে আছে। তা মজার সব কাহিনীও বটে, তা আপনারাও জানবেন। তার আগে জনাব বেন নাহান আর্মিনার জিজ্ঞাসার জবাব গুরুত্বপূর্ণ। মিড ব্ল্যাক সিন্ডিকেট ছাড়া রত্নদ্বীপের শান্তি বিনষ্ট করার জন্য আরও একটা অদৃশ্য শত্রু কাজ করছে। রত্নদ্বীপে যে একটা রাজনৈতিক ব্যবস্থার অধীনে 3টি ধর্মীয় সম্প্রদায় শান্তিপূর্ণভাবে ও আস্থার সাথে বসবাস করছে, সেটা তারা ধ্বংস করতে চায়। তারা প্রমাণ করতে চায় বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা সম্ভব নয়, বিশেষ করে মুসলমানদের সাথে কারো সহাবস্থান সম্ভবই নয়। আর এটা প্রমাণ করার জন্যেই তারা মুসলমানদের নামে, খ্রিস্টানদের নামে, ইহুদিদের নামে সন্ত্রাস সৃষ্টি করছে, এবং এটাকে দুনিয়ার 1 নম্বর সমস্যা হিসেবে দেখাতে চাচ্ছে তাদেরই লোকরা। আমরা দেখছি রত্নদ্বীপে তারা এই কাজই শুরু করেছে। অদৃশ্য শত্রুটি মিডর ব্ল্যাক সিন্ডিকেটকে টাকা দিয়ে এই কাজ করাচ্ছে। রত্নদ্বীপে গুপ্তধন লুণ্ঠন অভিযানে মিড ব্ল্যাক সিন্ডিকেটের যত টাকার দরকার হবে, সব টাকাই অদৃশ্য শত্রুটি মিড ব্ল্যাক সিন্ডিকেটকে দেবে। বিনিময়ে তারা শুধু চায় রত্নদ্বীপ সরকারের পতন ঘটুক এবং দ্বীপের সাংবিধানিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাক। আহমদ মুসা থামতেই স্বয়ং প্রেসিডেন্ট বলে উঠল, অদৃশ্য শত্রু এ থেকে কি লাভ করবে? আন্তধর্ম শান্তি, সম্প্রীতি, সহযোগিতা না থাকলে সবাই তো ক্ষতিগ্রস্ত হবে। এই প্রশ্নের উত্তর ওদের কোনো ডকুমেন্টে নেই, তবে এর উত্তর হিসাবে সাধারণভাবে যা মনে করা হয়, ধর্মপালন মানুষের স্বভাবজাত। ধর্ম থেকে মানুষকে কখনই বিচ্ছিন্ন করা যাবে না। সোভিয়েত ইউনিয়ন ধর্মীয় ভাষা, ধর্মীয় শিক্ষা বন্ধ করে মসজিদ, গির্জা, সিনাগোগে তালা লাগিয়ে দিয়ে 150 বছর ধরে চেষ্টা করেছে ধর্মকে বিলুপ্ত করার জন্য। কিন্তু বিলুপ্ত তারা করতে পারেনি, বরং তারাই বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং ধর্মীয় জাতিগুলোর মধ্যকার আস্থা, বিশ্বাস নষ্ট করে তাদের মধ্যে যদি দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি সৃষ্টি করে রাখা যায়, তাহলে পৃথিবী নৈরাজ্যে ভরে যাবে। এই নৈরাজ্যের মধ্যে একটা অদৃশ্য গ্রুপ নিজেদের সংহত, শক্তিশালী করে গড়ে তুলবে এবং বিশৃঙ্খল দুনিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করবে। থামল আহমদ মুসা। এরা আসলে কারা? প্রশ্ন করল বেন নাহান আর্মিনো। এরা আসমানি গ্রন্থের বা আল্লাহর সাথে সম্পর্কহীন এক রাজনৈতিক ধর্ম, বলল আহমদ মুসা। এমন ধর্ম কি দুনিয়াতে আছে? বলল স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস কনস্টান্টিনোস। উত্তরে আহমদ মুসা মুখ খোলার আগেই অর্থমন্ত্রী ইহুদি ধর্মীয় নেতা বেন নাহান আর্মিনো কথা বলে উঠল। হ্যাঁ, এ ধরনের রাজনৈতিক ধর্ম আছে। আমার মনে হয় জায়োনিস্টদের খুব সক্রিয় ও প্রভাবশালী একটা অংশ এ ধরনের একটা ধর্মীয় রাজনৈতিক গ্রুপ। আমরা পৃথিবীর 90% ধর্মপ্রাণ ইহুদিরা মনে করি এই জায়োনিস্ট ধর্মীয় গ্রুপের কোনো ঈশ্বর নেই। এদের ঈশ্বর যেন রাষ্ট্র। সে রাষ্ট্রের শ্রীবৃদ্ধি, সেই রাষ্ট্রের সীমানা বৃদ্ধির জন্য যা কিছু করা হবে সবই বৈধ। রাষ্ট্রটির শান্তিবাদী নাগরিকরাও এদের বিরোধী। থামল বেন নাহান আর্মিনো। ধন্যবাদ বেন নাহান আর্মিনো। একজন শীর্ষ ইহুদি সাংবাদিকও আমাকে এ কথাগুলো এভাবেই বলেছিলেন, বলল আহমদ মুসা। এবার জানাব রত্নদ্বীপে লুকানো স্বর্ণভাণ্ডারের কথা। জানতে চাই কিভাবে এসব এলো রত্নদ্বীপে, বলল স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস কনস্টান্টিনোস। রত্নদ্বীপে স্বর্ণভাণ্ডার, ধনভাণ্ডার এসেছে একাধিক জলদস্যু ও ভূমধ্যসাগরীয় নৌ কমান্ডারদের মাধ্যমে। এ সংক্রান্ত ওদের দলিলে প্রথমেই এসেছে খায়েরউদ্দিন বারবারোসার নাম। তাকে নিশ্চয় আপনারা জানেন। তিনি ভূমধ্যসাগরে সর্বযুগের একজন শ্রেষ্ঠ কমান্ডার। তাকে ইউরোপীয়রা মাস্টার অফ নেভাল ট্র্যাকটিক্স এবং এক্সপার্ট অফ অর্গানাইজিং শিপস বলে অভিহিত করে। তার বড় ভাই ইউরোপে রেড বিয়ার্ড নামে কথিত আরুজ বারবারোসার মৃত্যুর পর খায়েরউদ্দিন বারবারোসা ভাইয়ের শূন্যস্থান পূরণ করেন এবং ভাইয়ের চেয়েও বড় সাফল্য দেখান। তার কৃতিত্বে মুগ্ধ হয়ে তুর্কি সুলতান সুলাইমান দি গ্রেট তাকে তুর্কি নৌবাহিনীতে নিয়ে ভূমধ্যসাগরের গ্র্যান্ড অ্যাডমিরাল উপাধিতে ভূষিত করেন।
তিনি 250টি যুদ্ধজাহাজ সম্বলিত ফ্লিটও কমান্ড করেন। ইটালি, ফ্রান্স, স্পেনের উপকূলে তার অবাধ আনাগোনা ছিল। খায়রুদ্দিন বারবারোসার আগে ও পরে পঞ্চদশ ও 16 শতকে অনেক মুসলিম নৌকমান্ডারের আবির্ভাব ঘটে। তারা শুধু নৌযুদ্ধে শত্রুদের পরাজিতই করত না, বিজিত জাহাজ লুণ্ঠনও করত। এই সময় প্রায় 15 লক্ষ বিজিত ইউরোপীয়কে তারা উত্তর আফ্রিকায় নিয়ে যায়। খায়রুদ্দিন বারবারোসা 1533 সালে তুর্কি বাহিনীতে যোগ দেওয়ার পর তার ধনভাণ্ডারের একটা বড় অংশ রত্নদ্বীপে লুকিয়ে রাখেন। রত্নদ্বীপে তিনি একটি দুর্গও তৈরি করেন। এটা ছিল তার অবকাশ কেন্দ্র। সেই দুর্গনগরী রত্নদ্বীপের রাজধানী কাবারবা ক্যাসল, যা একসময় খায়রুদ্দিন বারবারোসা ক্যাসল নামে পরিচিত ছিল। তার ধনভাণ্ডার রত্নদ্বীপের কোথায় লুকানো আছে সে বিষয়ে কিছু দুর্বোধ্য সংকেত মাত্র রয়ে গেছে। দ্বিতীয় ডকুমেন্টে এসেছে নাইটস অফ সেন্ট জনবের কথা। এরা মূলত জলদস্যু হলেও নন খ্রিস্টানদের বিরুদ্ধে তারা ছিল খড়গহস্ত। এই কারণেই স্পেন থেকে পলাতক মুসলমানদের জাহাজ ও নৌকায় এরা লুণ্ঠন করেছে বেশি। এই ধনভাণ্ডার নিরাপদ করার জন্যে তারা তা লুকিয়ে রাখে নির্জন এই রত্নদ্বীপে। বিখ্যাত জলদস্যু স্যার হেনরির নাম এসেছে তৃতীয় ডকুমেন্টে। উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরে দস্যুতা ও লুণ্ঠন থেকে লক্ষ লক্ষ স্বর্ণখণ্ড, স্বর্ণমুদ্রা অর্জন করে সে। তার কাছেও ধনভাণ্ডার নিরাপদে লুকিয়ে রাখার জন্য দুর্গম, নির্জন এই রত্নদ্বীপ ছিল একটি নিরাপদ জায়গা। তার ধনভাণ্ডারের বৃহত্তর অংশ সে লুকিয়ে রাখে এই রত্নদ্বীপে, আর অবশিষ্ট অংশ নিয়ে যায় ইংল্যান্ডে। এরপর একসময় সে দস্যুতা ছেড়ে দেয় এবং ইংল্যান্ডের রাজার ভালো বন্ধুতে পরিণত হয়। পরে গোপনে ধনভাণ্ডার উদ্ধারের চেষ্টা করে রত্নদ্বীপ থেকে, কিন্তু সাথীদের বিশ্বাসঘাতকতায় তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। অর্থসম্পদ আহরণের দিক দিয়ে ভূমধ্যসাগরের সবচেয়ে সফল জলদস্যু জেন জানজো। চতুর্থ ডকুমেন্টে তার কথা বলা হয়েছে। হ্যাল্যান্ডের লোক সে। তার সবচেয়ে সফল অভিযানগুলো হল স্পেনের স্বর্ণবোঝাই জাহাজসমূহের লুণ্ঠন। স্পেনের জাহাজগুলো দক্ষিণ আমেরিকার সোনা জমা রাখা স্বর্ণখচিত মন্দির এবং ইনকা মায়াদের স্বর্ণখনি থেকে লুট করা স্বর্ণ দিয়ে বোঝাই করা থাকত। এসব জাহাজকে বলা হতো ট্রেজার শিপ। এসব জাহাজেরই অনেকগুলো লুণ্ঠন করে জেন জানজো। সেও নিরাপদ মনে করে রত্নদ্বীপকে। তারও স্বর্ণভাণ্ডারের বৃহত্তর অংশ লুকিয়ে রাখে এই রত্নদ্বীপে। পরবর্তীকালে সে ইসলাম গ্রহণ করে মরক্কোর একজন মুসলিম মহিলাকে বিবাহ করে। মরক্কোর গোয়ালিদিয়া নগরীর গভর্নর হিসেবে তার জীবন শেষ হয়। ইসলাম গ্রহণের পর কোনো এক দুর্বোধ্য কারণে রত্নদ্বীপের স্বর্ণভাণ্ডার তুলে আনার জন্য সে আর সেখানে আসেনি। আহমদ মুসা একটু থামল। থেমেই আবার বলল, যারা এই ডকুমেন্টগুলো সংগ্রহ করেছে তারা সবশেষে লিখেছে বড় বড় কয়েকটি ধনভাণ্ডারের সন্ধান তারা করতে পেরেছে। এর বাইরেও অনেক জলদস্যুর ধনভাণ্ডার লুকানো আছে রত্নদ্বীপে। রত্নদ্বীপের মালিক হওয়ার মতো লোভনীয় আর কিছু নেই। আহমদ মুসা থামল। উপস্থিত সবার চোখ বিস্ময়ে ছানাবড়া। আহমদ মুসা থামলেও তাদের মুখে কোনো কথা আসছে না, যেন কোনো রূপকথা তাদের বিস্ময় বিমূঢ়তায় নির্বাক করে দিয়েছে। অবশেষে নীরবতা ভেঙে স্বয়ং প্রেসিডেন্টই প্রশ্ন করল, সরি, আমার মনে হচ্ছে কথাগুলো সবই রূপকথা। বড় বড় সব। জলদস্যুর চোখ রত্নদ্বীপের দিকে আসে কেমন করে? কেন তাদের অঢেল স্বর্ণভাণ্ডার তারা এখানে রাখবে? কেন রত্নদ্বীপকে নিরাপদ বোধ করেছে তারা? এর কারণ হল সে সময় ভূমধ্যসাগরে রত্নদ্বীপের মতো নির্জন ও দুর্গম দ্বীপ আর ছিল না, বলল আহমদ মুসা। সারদিনা, মেজোর্কা, সিসিলি, মাল্টা, ক্রিট, রোডস, সাইপ্রাস, ভিলেফ্রান্সি, মার্সেলিস, নাইস, লিভোরোনোনা, নেপলস, আয়োনিয়ান আইল্যান্ডস, বদ্রুম প্রভৃতি দ্বীপ ও এলাকা ছিল জলদস্যুদের অভয়ারণ্য। এগুলো ছিল যুদ্ধবিধ্বস্ত এবং অহরহ হাত বদলের শিকার। জলদস্যুরা এগুলোর কোনোটিকেই নিরাপদ মনে করত না। এই সাথে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলো জলদস্যুদের জন্য বিপজ্জনক ছিল। এই অবস্থায় অথই ভূমধ্যসাগরে লুকিয়ে থাকা ছোট, নির্জন ও দুর্গম এই রত্নদ্বীপকে তারা তাদের ধনভাণ্ডার নিরাপদ করার সব দিক থেকে উপযুক্ত মনে করে, বলল আহমদ মুসা। সে একটু থামল, তারপর একটু নড়ে চড়ে বসে বলল, আমার মনে হয় রত্নদ্বীপে যা ঘটছে তা কেন ঘটছে, কারা ষড়যন্ত্র করছে, কেন করছে,
সবকিছুই সবার কাছে এখন পরিষ্কার। অনিশ্চয়তা থাকল না। কিন্তু সবকিছু পরিষ্কার হওয়ায় আতঙ্ক এসে আমাদের উপর চেপে বসল। অর্থ সব অনর্থের মূল হয়ে থাকে। সেই অনর্থের মধ্যেই পড়ে গেল রত্নদ্বীপ। তার সাথে আবার যোগ হল অদৃশ্য শত্রুর রাজনৈতিক আগ্রাসন। মনে হচ্ছে সব দিক থেকেই বিপন্ন আমাদের রত্নদ্বীপ। মিস্টার আহমদ মুসা, সেভিয়ার হিসেবে রত্নদ্বীপে আপনাকে আমরা পেয়েছি। আসন্ন 2 ভয়াবহ বিপদ থেকে আপনি আমাদের রত্নদ্বীপকে রক্ষা করুন, বলল অর্থমন্ত্রী ইহুদি নেতা বেন নাহান আর্মিনো। রত্নদ্বীপ এক শান্তির, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার দ্বীপ। আল্লাহ রত্নদ্বীপ ও রত্নদ্বীপের মানুষকে রক্ষা করবেন, বলল আহমদ মুসা। আমিন, বলল প্রেসিডেন্ট। সবার দিকে চেয়ে প্রেসিডেন্ট আবার বলে উঠল, একথা ঠিক, রত্নদ্বীপ আজ মহাবিপন্ন অবস্থায় আছে। আমরা যে মহাবিপদে আছি তা আমরা জানতাম না, তা আজ আমরা জানতে পেরেছি। বিপদ মোকাবেলায় এটা আমাদের অগ্রগতি। এই অগ্রগতি বিপদ মুক্তির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সহায়ক হবে। মহান ভাই আহমদ মুসা আল্লাহর ইচ্ছায় আমাদের সাফল্যের পথে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ তিনি আমাদের সাফল্যের সিংহদ্বারে পৌঁছাবেন। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু সাফল্য দেন আল্লাহ। তার কাছেই আমাদের প্রার্থনা হওয়া উচিত। একটু থেমেই আহমদ মুসা বলল, আমার জরুরি একটা প্রোগ্রাম আছে, আমি উঠব, অনুমতি চাই। অবশ্যই ভাই আহমদ মুসা, আপনাকে অনেক ধন্যবাদ। আহমদ মুসা উঠল। প্রেসিডেন্টের গ্যারেজেই দাঁড়িয়েছিল আহমদ মুসার গাড়ি। গাড়ির পাশে দাঁড়িয়েছিল 2 জন প্রহরী। তাদের সাথে দাঁড়িয়েছিল মেজর পাভেল। মেজর পাভেলকে ধন্যবাদ দিয়ে আহমদ মুসা গাড়িতে উঠল। গাড়ি ছুটে চলল রত্নদ্বীপ স্টেট ইউনিভার্সিটির দিকে। এখানে জাহরার সাথে বৈঠক আহমদ মুসার বেলা 12টায়।